উপপাদ্যের প্রয়োগে তোরা সাজেশন চেয়েছিস, কিন্তু আমার এখনো মনে হয় যে প্রয়োগে কিন্তু সাজেশন দেওয়া যায় না, বাট তোদের মনে দুঃখ দিতে পারছি না। তো আজকে আমি প্রয়োগের জন্য 10 থেকে 11খানা কোশ্চেন নিয়ে এসেছি, এবং হ্যাঁ, এই ভিডিওতে আমি কিন্তু খালি কোশ্চেন গুলোই বলবো। তো আজকে আমি শুধুমাত্র পেজ নাম্বার ধরে ধরে বলবো যে কোন কোন প্রয়োগগুলো আমার মনে হচ্ছে পার্সোনালি ইম্পর্টেন্ট। আমি এই 11খানা প্রয়োগ আজকে নিয়ে এসেছি, এবং এই 11টা প্রয়োগ আমি বলবো পরপর করে, এবং কোন কোন পেজ থেকে আমি 11টা প্রয়োগ নিয়ে এসেছি সমস্ত তো দেখতে পেয়ে যাবি। আমি পেজ নাম্বারও পুরোপুরি লিখে দিয়েছি, এবং যেটা আমি আগেও বললাম যে তুই যদি চাস যে আমি এই প্রয়োগ বুঝতে পারছি না, কি হয়তো বলে যে আমি 4 নম্বর প্রয়োগটা বুঝতে পারছি না, বা আমি 9 নম্বর প্রয়োগটা বুঝতে পারছি না, তাহলে যারা যারা কমেন্ট করবে প্রত্যেকে কিন্তু আমি সেই কমেন্ট দেখে সেই প্রয়োগটা পড়িয়ে দেওয়ার চেষ্টা করবো, কোনো চিন্তা করিস না। তাহলে একদম আমি শুরু করছি গুপ্তধন 1.0 সিরিজ, এবং এখানে আমি যদি প্রথম প্রয়োগের কথাবার্তা বলি, যেটা পেজ নাম্বার 216, আমাদের যে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে বইটা আছে সেখানে পেজ নাম্বার 216তে প্রয়োগ নাম্বার 14, ও কেন্দ্রীয় বৃত্তের পরিরেখিত চতুর্ভুজ এবিসিডি হলে প্রমাণ করি এবি প্লাস সিডি ইকুয়ালস টু বিসি প্লাস ডিএ। মানে একটা আছে ও কেন্দ্রীয় বৃত্ত আছে একটা, এবার এই বৃত্তের পরিরেখিত চতুর্ভুজ মানে বৃত্তের বাইরে একটা চতুর্ভুজ। এবার বৃত্তের বাইরে পরিরেখিত চতুর্ভুজ মানে কি? পরিরেখিত চতুর্ভুজ মানে হচ্ছে যে এই চতুর্ভুজের যে 4টে বাহু, সেই 4টে বাহুই কিন্তু বৃত্তকে স্পর্শ করছে। কি বললাম? এই 4টে বাহুই কিন্তু কি হচ্ছে বাবু, জলদি বলো, বৃত্তকে স্পর্শ করছে। তাহলে এরকম চতুর্ভুজকে বলা হয় পরিরেখিত চতুর্ভুজ। তাহলে এই বৃত্তের যে পরিরেখিত চতুর্ভুজটা আছে, এখানে কি বলছে? এবি প্লাস সিডি ইকুয়ালস টু বিসি প্লাস এডি। তাহলে এবি প্লাস সিডি ইকুয়ালস টু বিসি প্লাস এডি, মানে এই দুটোর যোগফল আর এই দুটোর যোগফল তোমার সমান হয়ে যাবে। তাহলে এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট উপপাদ্য বলে আমার পার্সোনালি মনে হয়। তাহলে এই প্রয়োগটা কিন্তু অবশ্যই করিস, এটা দেখে যাস। আর এই প্রয়োগটা বাই দ্য ওয়ে বলে দিতে পারি যে এই প্রয়োগটা আমি যখন 2010 সালে মাধ্যমিক দিচ্ছিলাম, এই প্রয়োগটাই 2010 সালের মাধ্যমিকে এসেছিল, এবং সত্যি কথা বলছি, এটা মিথ্যা কথা না। যদি কারো 2010 সালে কোশ্চেন পেপার থাকে, সে দেখতে পারবে যে ভাই এই কোশ্চেনটা কিন্তু পড়েছিল, এবং আমি কোশ্চেনটা সলভ করেছিলাম। নেক্সট আমাদের প্রয়োগ নাম্বার 12, এবং পেজ নাম্বার 213 পেজে আছে এটা। প্রয়োগ নাম্বার 12তে কি বলছে? যে ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ বিন্দু এ থেকে, ও একটা বৃত্ত আছে, তার কেন্দ্র ও বলছে, এবং এই বৃত্তের বাইরের কোনো বিন্দু থেকে, মানে বাইরে একটা বহিস্থ বিন্দু আছে, এই এ বিন্দু থেকে আমি এই বৃত্তের উপরে দুটো স্পর্শক অঙ্কন করলাম। তাহলে এই জিনিসটা আমি আগেও একটা কিন্তু উপপাদ্যের সময় করিয়ে দিয়েছি। তাহলে এই এ বিন্দু থেকে একটা স্পর্শক অঙ্কন করা হলো উপরে, এবং এই বিন্দু থেকে নিচে আরেকটা স্পর্শক অঙ্কন করা হলো। এবার দেখে যে কি বলছে, তাহলে বৃত্তের বহিস্থ বিন্দু এ থেকে বৃত্ত দুটি স্পর্শকটানি যেন বৃত্তকে বি আর সি বিন্দুতে স্পর্শ করে। প্রমাণ করো যে এ ও বিসি এর লম্ব সমদ্বিখণ্ডক। এ ও মানে কি? এ ও মানে হচ্ছে এই লাইনটা, এবং এই বি আর সি কে আমি যদি জয়েন করে দিই, দেখাতে হবে যে এই এওটা হচ্ছে এই বিসি এর লম্ব সমদ্বিখণ্ডক। মানে সবার আগে তোকে দেখাতে হবে যে এই মাঝের অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, মানে এও আর বিসিটা লম্বভাবে অবস্থিত, এবং তারপর দেখাতে হবে যে এওটা যে বিসি কে ডি বিন্দুতে কাট করছে, ডিটা হচ্ছে বিসি এর মধ্যবিন্দু। লম্ব সমদ্বিখণ্ডক মানে এই এওটা বিসি কে দুটো ভাগে ভাগ করছে, মানে ডি পয়েন্টে, যেহেতু এই এওটা বিসি কে ডি পয়েন্টে কাট করছে, তো ডিটাকে আমি যদি বিসির মধ্যবিন্দু দেখিয়ে দিই, তার মানেই কিন্তু এই এওটা বলতে পারবো বিসি কে সমদ্বিখণ্ডিত করছে। তাহলে এটা খুব মিষ্টি একটা প্রমাণ, অবশ্যই তোরা পারবি। না পারলে অবশ্যই কমেন্ট সেকশনে জানা আমাকে, আমি এটা একদম করে দেবো, চিন্তা করিস না। নেক্সটে আমি আসছি। কি বলছে? 3টি সমান বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করেছে। প্রমাণ করি যে ওই বৃত্ত 3টির কেন্দ্রগুলি একটি সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু। সোজা কথা বলতে গেলে আমি যদি ছবিটা এখানে আঁকি, আমি ছবি দিয়েই দেখিয়ে দিতে বেশি পছন্দ করব। তাহলে এখানে আমি আঁকছি ছবিটা, একদম 3টে বৃত্ত আমি আঁকবো এখানে, একদম আমি 3খানা বৃত্ত আঁকবো, ঠিক আছে? এবার এই 3টে বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করেছে। এবার এই বৃত্তের কেন্দ্রগুলো আঁকছি, এই তো কেন্দ্র, বৃত্তের কেন্দ্র। এবার আমি যদি এই কেন্দ্রগুলোকে জয়েন করে দিই, আমি যদি কেন্দ্রগুলোকে পুরোপুরি জয়েন করে দিই, একদম যদি আমি কেন্দ্রগুলোকে জয়েন করে দিই, তাহলে একটা ত্রিভুজ তৈরি হচ্ছে, এবং এই ত্রিভুজটা একটা সমবাহু ত্রিভুজ তোকে প্রমাণ করতে বলে। তাহলে আমি বৃত্ত 3টে বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলো, এবং এই বৃত্ত 3টির কেন্দ্র আমি এখানে অঙ্কন করলাম এ বি সি। এবার এই বৃত্তের কেন্দ্রগুলো আমি যদি জয়েন করি,
তাহলে একটা ত্রিভুজ তৈরি হচ্ছে, দেখতে পাচ্ছিস। এই ত্রিভুজটাকে একটা সমবাহু ত্রিভুজে দেখাতে বলেছে, মানে এ বি সি হচ্ছে সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু, মানে তোকে এ বি, বিসি আর এসি এই তিনটের দৈর্ঘ্যকে সমান দেখাতে হবে, তাহলে এটা সমবাহু ত্রিভুজ হয়ে যাবে। তাহলে এ বি সিটা ওই সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু হয়ে যাবে। নেক্সট, একদম পেজ নাম্বার 218, প্রমাণ করি যে একটি বৃত্তের পরিলিখিত কোনো চতুর্ভুজের যে কোনো দুটি বিপরীত বাহু দ্বারা উৎপন্ন কেন্দ্রস্থ সম্মুখ কোণ দুটি পরস্পর সম্পূরক। আমি আবার রিপিট করছি, একটি বৃত্তের পরিলিখিত কোনো চতুর্ভুজের যে কোনো দুটি বিপরীত বাহু দ্বারা উৎপন্ন কেন্দ্রস্থ সম্মুখ কোণ পরস্পর সম্পূরক। এটা মানে আগে ভালো করে বুঝতে হবে যে কি বলছে। সবার আগে আমি একটা বৃত্ত আঁকি, এবার আমি পরিলিখিত কি আঁকছি বাবু, এখানে চতুর্ভুজ আঁকছি, একদম সুন্দর আমি পরিলিখিত চতুর্ভুজ আঁকলাম। এবার কি বলেছে, বিপরীত বাহু দ্বারা, কি বললাম, বিপরীত বাহু দ্বারা, বিপরীত বাহু দ্বারা। তাহলে এই যে এই এ বি সি ডি, আমি এখানে এডি আর বিসি এই দুখানা বিপরীত বাহু নিচ্ছি। কি বলছে আমাদের এখানে, বলছে এই এডি, এই এডি বাহু দ্বারা কেন্দ্রে যে কোণ উৎপন্ন হবে, এডি বাহু দ্বারা কেন্দ্রে যে কোণ উৎপন্ন হবে, এবং এই বিসি বাহু দ্বারা কেন্দ্রে যে কোণ উৎপন্ন হবে, এই দুখানা কোণ বলেছে কি, জলদি বলো, পরস্পর সম্পূরক। মানে এই দুটো কোণের যোগফলটাকে আমার 180 ডিগ্রি দেখাতে হবে। দুটো কোণ পরস্পর সম্পূরক মানে কি, দুটো কোণ পরস্পর সম্পূরক মানে হচ্ছে তাদের যোগফল 180 ডিগ্রি। তাহলে এখানে একদম সিম্পল জিনিস চিন্তা করার দরকার নেই, বলছে একটা ত্রিভুজের মানে একটা বৃত্তের আমি যদি কোনো পরিলিখিত চতুর্ভুজ অঙ্কন করি, চতুর্ভুজে দুটো বিপরীত বাহু এডি আর বিসি, এবারে এডি বাহুটা এই কেন্দ্রে যে কোণটা উৎপন্ন করছে এ ও ডি, এবং বিসি বাহুটা কেন্দ্রে যে কোণ উৎপন্ন করছে বি ও সি, এই দুখানা কোণ পরস্পর সম্পূরক দেখাতে বলেছে। তার মানে এদের যোগফল 180 ডিগ্রি দেখাতে বলেছে। খুবই ইজি জিনিস, চিন্তা করার দরকার নেই। 5 নম্বর মানে নেক্সট আমাদের প্রয়োগ বলেছে যে প্রমাণ করি যে বৃত্তের পরিলিখিত সামান্তরিক মাত্রই রম্বস। মানে বৃত্ত একটা আছে, এবারে বৃত্তের বাইরে আমি যদি একটা পরিলিখিত সামান্তরিক অঙ্কন করি, আমি যদি একটা সামান্তরিক অঙ্কন করতে চাই, বৃত্তের বাইরে আমি যদি যে কোনো আতিপাতি চতুর্ভুজ না, বৃত্তের বাইরে আমি যদি একটা সামান্তরিক অঙ্কন করতে চাই, বৃত্তের বাইরে কোনো আতিপাতি চতুর্ভুজ না, বৃত্তের বাইরে আমি যদি একটা সামান্তরিক অঙ্কন করতে চাই, ওই সামান্তরিকটা খালি সামান্তরিক হবে না, ওটা রম্বস হয়ে যাবে। আমরা প্রত্যেকে জানি যে রম্বস হচ্ছে একটা সামান্তরিক। রম্বস হচ্ছে এমন একটা সামান্তরিক যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান। রম্বস এমন একটা সামান্তরিক যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান। সামান্তরিক মানে কি, তার বিপরীত বাহুর দৈর্ঘ্য সমান। সামান্তরিক মানে কি, বিপরীত বাহু সমান্তরাল এবং তার দৈর্ঘ্য সমান। কিন্তু রম্বস মানে হচ্ছে যে একটা এমন সামান্তরিক যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান। তাহলে আমি যদি বৃত্তের বাইরে কোনো পরিলিখিত সামান্তরিক অঙ্কন করতে চাই, সেটা অবভিয়াসলি একটা রম্বস হয়ে যাবে। নেক্সট পেজ নাম্বার 218, কোশ্চেন নাম্বার 3, ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ বিন্দু এ থেকে অঙ্কিত দুটি স্পর্শক এপি ও একিউ বৃত্তকে পি আর কিউ বিন্দুতে স্পর্শক করে। মানে এটা বৃত্ত, এটা হচ্ছে বহিস্থ বিন্দু এ, এবার আমি একটা স্পর্শক অঙ্কন করছি, একদম একটা স্পর্শক অঙ্কন করলাম, এটা পি আর কিউ বিন্দুতে স্পর্শ করে। এই এ বিন্দু থেকে এই বৃত্তের উপরে, এই ও কেন্দ্রীয় বৃত্তের উপরে আমি যদি স্পর্শক অঙ্কন করি, তাহলে এটা এপি আর এ কিউ বৃত্তকে পি আর কিউ বিন্দুতে স্পর্শ করছে। মানে প্রথম স্পর্শকটা পি বিন্দুতে, দ্বিতীয় স্পর্শকটা কিউ বিন্দুতে স্পর্শ করে। এবার বলছে পি আর একটি ব্যাস হলে, পি আর একটি ব্যাস হলে প্রমাণ করো ও এ প্যারালাল টু আর কিউ। ভালো করে শুনবি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট জায়গা এটা। আমি আবার দেখছি একটু, ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ বিন্দু এ থেকে অঙ্কিত দুটি স্পর্শক এপি আর একিউ পরস্পরকে পি ও কিউ বিন্দুতে স্পর্শ করে। পি আর একটি যদি ব্যাস হয়, পি আর যদি একটি ব্যাস হয়, এটা পি আর যদি একটি ব্যাস হয়, প্রমাণ করো ও এ আর আর কিউটা হচ্ছে প্যারালাল। আচ্ছা, আর কিউ মানে কি, আমি যদি একটু ভালো করে আঁকি, এটা হচ্ছে আর কিউ, সরি এটা হচ্ছে আর কিউ, এটা আর কিউ, আর এটা হচ্ছে ওএ। ঠিক আছে, ওকে। তাহলে এই ওএ আর আর কিউটা প্যারালাল। আমি তো আরেকটু ভালোভাবে আঁকি, জানিস তো, আমি আরেকটু ভালোভাবে আঁকি এটা তোদের জন্যই কিন্তু ভালোভাবে আঁকছি। দেখ,
একটু ভালো করে আগে তাহলে আরো ভালো করে বুঝতে পারবি জিনিসটা কি বলছে এখানে। এটা বৃত্ত, সবার আগে আমি বৃত্তের বহিস্থ বিন্দু থেকে একটা স্পর্শক অঙ্কন করছি। বৃত্তের বহিস্থ বিন্দু থেকে একটা সুন্দর স্পর্শককে অঙ্কন করছি। আগে আমি টানি এখানে স্পর্শক, একটা স্পর্শক পেয়ে গেলাম, একদম আরেকটা স্পর্শক পেয়ে গেলাম, এই যে একদম ঠিক আছে। তাহলে এটা হচ্ছে পি বিন্দু, এটা হচ্ছে কিউ বিন্দু, ঠিক আছে। আর এটা হচ্ছে তোমার সেন্টার, এটা সেন্টার। তাহলে ব্যাস কোনটা হবে? পি আর একটি ব্যাস বলেছে, পি আর একটি ব্যাস বলেছে, এই যে ব্যাস, এই যে ব্যাস, পি আর একটি ব্যাস, এটা পি আর। এবার বলছে এই আর কিউ আর ও এটা সমান্তরাল। আগে বল আর কিউটা কি? আর কিউ এটা না, এটা আমাদের আর কিউ, এটা আমাদের পুরোপুরি আর কিউ। আর কিউটা আর ও এটা সমান্তরাল বলছে, এই যে ঠিক আছে। আমি ও আর এটাকে জয়েন করে দিলাম, আর এখানে আর কিউটাকে জয়েন করলাম। এই আর কিউ আর ও এটাকে সমান্তরাল দেখাতে বলি, ঠিক আছে। ওকে, একদম সিম্পল কোশ্চেন, চিন্তা করার দরকার নেই। আর কিউ এবং ও এটাকে সমান্তরাল দেখা। তাহলে ছবিটা তোরা পুরোপুরি বুঝতে পারছিস যে কি করতে বলা হয়েছে। এরপরে তো ক্যালমা আছে, তোরা কমেন্ট সেকশনে জানা অবশ্যই, অবশ্যই যারা যারা জানাবি। যেই যেই কোশ্চেনের সমস্যা থাকবে, যেই যেই প্রয়োগের সমস্যা থাকবে, সমস্ত কোশ্চেন আমি করিয়ে দেবো, চিন্তা করিস না। একদম এবার আমি নেক্সট কোশ্চেনে আসছি, চিন্তা করার দরকার নেই। পেজ নম্বর 252, প্রয়োগ 18। একটি বৃত্তস্থ চতুর্ভুজ এবিসিডি অঙ্কন করছি। বৃত্তস্থ চতুর্ভুজ, বৃত্তস্থ চতুর্ভুজ মানে হচ্ছে বৃত্তের ভেতরে চতুর্ভুজ। তাহলে একটা বৃত্তের ভেতরে আমি চতুর্ভুজ এবিসিডি অঙ্কন করছি, এবিসিডি অঙ্কন করছি। বলছে বর্ধিত এবি ও সিডি বাহু পরস্পরকে পি বিন্দুতে কাট করছে। তাহলে এবির বর্ধিত এবং সিডির বর্ধিত, এরা দুজন পরস্পরকে পি বিন্দুতে ছেদ করে। তাহলে প্রমাণ করতে বলছে পি এ ইন্টু পিবি। পি এ মানে কি? পি এ মানে হচ্ছে এটা, এই যে এটা হচ্ছে পি এ ইন্টু পিবি। পিবি মানে হচ্ছে এটা, পিবি। পি এ ইন্টু পিবি ইকুয়ালস টু পিসি। পিসি মানে হচ্ছে এটা, পিসি মানে কিন্তু পিসি না রে বাবা, পিসি না, পিসি ইন্টু পিডি। কি বললাম? পিসি ইন্টু পিডি। তাহলে পি এ ইন্টু পিবি মানে এটা ইন্টু এটা করলে যা হবে, এটা ইন্টু এটা করলেও তাই হবে। মানে নিচে পি এর সাথে পিবির গুণ করলে যা হবে, উপরে পিসির সাথে পিডির গুণ করলেও তাই হবে। একদম সিম্পল জিনিস, ছবি আমাদের এটাই বলছে। নেক্সট কোশ্চেন, একদম চলে আসছি আমি এখানে প্রয়োগ নাম্বার 24, পেজ নাম্বার 257। কি বলছে ভালো করে একবার দেখ, কি বলছে ভালো করে একবার দেখ। একটি বৃত্ত অঙ্কন করছি যার ব্যাস হচ্ছে এবি। একটা বৃত্ত অঙ্কন করলো যার ব্যাস হচ্ছে এবি, ভালো কথা, খুব ভালো কথা। কেন্দ্র হচ্ছে ও, আরো ভালো কথা। বৃত্তের উপরিস্থিত কোনো বিন্দু পি আছে, পি থেকে এবি ব্যাসের উপর একটি লম্ব অঙ্কন করলাম। তাহলে এবি হচ্ছে ব্যাস, পি থেকে আমি এবি ব্যাসের উপরে লম্ব অঙ্কন করেছি পি এন। পি থেকে আমি এবি ব্যাসের উপরে লম্ব অঙ্কন করেছি পি এন। কি দেখাতে বলেছে? এবি কে এন বিন্দুতে ছেদ করলো। প্রমাণ করি যে পিবি স্কোয়ার ইকুয়ালস টু এবি ইন্টু বিএন। পিবি স্কোয়ার মানে এটা, এই যে পিবি স্কোয়ার ইকুয়ালস টু এবি এবি ইন্টু বিএন। তাহলে পিবি স্কোয়ার মানে এই যে দৈর্ঘ্যটা আছে তার স্কোয়ারটা হচ্ছে এবি ইন্টু বিএন, ঠিক আছে। এবি ইন্টু বিএন মানে এবি মানে হচ্ছে এটা, এবি মানে হচ্ছে এটা, মানে এই দৈর্ঘ্যটা, ইন্টু বিএন মানে এই দৈর্ঘ্যটা, ঠিক আছে। তাহলে পিবি স্কোয়ার মানে হচ্ছে এটা, পিবি স্কোয়ার ইকুয়ালস টু এবি ইন্টু বিএন। কিভাবে প্রমাণ করবো সেটা তো আলাদা ব্যাপার, করা আছে এখানে পুরোপুরি জিনিসটা, চিন্তা করার দরকার নেই। কিন্তু তোরা যদি না পারিস অবশ্যই আমি দেখিয়ে দেবো, ডোন্ট প্যানিক। নেক্সট কোশ্চেন আমি আসছি এখানে। সমকোণী ত্রিভুজ এবিসি এর এ একটা সমকোণ, ভালো কথা। একটা সমকোণী ত্রিভুজ এবিসি আমি আঁকছি এখানে। তাহলে এ কোণটা হচ্ছে সমকোণ, এ কোণটা হচ্ছে তোমার সমকোণ, ভালো কথা। অতিভুজ বিসি এর উপরে এডি লম্ব। অতিভুজ বিসি এখানে, এর উপরে এডি হচ্ছে লম্ব, এডি হচ্ছে লম্ব, আয় আয় এডি হচ্ছে লম্ব, লম্ব এটা, ঠিক আছে। ওকে, অতিভুজ বিসির উপরে এডি হচ্ছে লম্ব, এডি, এডি লম্ব। আচ্ছা, প্রমাণ করি যে ত্রিভুজ এবিসি বাই ত্রিভুজ এসিডি, ঠিক আছে। মানে ত্রিভুজ এবিসি, ত্রিভুজ এবিসি, এবিসি বাই ত্রিভুজ এডিসি বা এসিডি, মানে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল বাই ত্রিভুজ এডিসি এর ক্ষেত্রফলটা হচ্ছে বিসি স্কোয়ার
বাই এসি স্কোয়ার। সব বোঝাবো, চিন্তা করিস না। মানে সোজা কথা বলতে গেলে কি বলতো মানে এই এবিসি ত্রিভুজ, মানে যে বড় যে ত্রিভুজটা আছে, কি বললাম, এই যে বড় ত্রিভুজটা আছে এবিসি, এই যে এ বি সি যে বড় ত্রিভুজটা আছে তার ক্ষেত্রফল বাই এডিসি, মানে এই যে ছোট ত্রিভুজটা আছে তার ক্ষেত্রফল। এটা হচ্ছে বড় ত্রিভুজের, বড় সমকোণী ত্রিভুজের অতিভুজের স্কোয়ার বাই এই ছোট সমকোণী ত্রিভুজের অতিভুজের স্কোয়ার। মানে বড় ত্রিভুজ এবিসি তার ক্ষেত্রফল, ছোট সমকোণী ত্রিভুজ এডিসি তার ক্ষেত্রফল। এটা হচ্ছে বড় সমকোণী ত্রিভুজের অতিভুজ মানে বিসি স্কোয়ার বাই ছোট সমকোণী ত্রিভুজের অতিভুজ এসি তার স্কোয়ার। তাহলে এই 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 বড় সমকোণী ত্রিভুজ বাই ছোট সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল তাদের অনুপাত, বড় সমকোণী ত্রিভুজের অতিভুজের স্কোয়ার বাই ছোট সমকোণী ত্রিভুজ এডিসি তার অতিভুজের স্কোয়ার। এটা প্রমাণ করতে বলেছে, খুব ভালো কোশ্চেন। এটা আলটিমেটলি কিন্তু সদৃশ দিয়েই হবে, চিন্তা করার দরকার নেই। নেক্সট কোশ্চেনটা আমাদের ভালো করে আবার দেখ কি বলছে। বলছে ত্রিভুজ এবিসি এর বিই ও সিএফ মধ্যমা দুটি পরস্পরকে জি বিন্দুতে ছেদ করছে। ত্রিভুজ এবিসি এর বিই আর সিএফ, সবার আগে আমি ত্রিভুজটা আঁকি। এ বি সি, বিই আর সিএফ মধ্যমা মানে মিডিয়ান, বিই আর সিএফ, সিএফ এরা দুজন পরস্পরকে কোন বিন্দুতে বলো, জি বিন্দুতে ছেদ করছে। এবং এফ ই সরল রেখাংশ এজি সরল রেখাংশকে এফ ই মানে কি, এটা এফ ই সরল রেখাংশ এজি 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 সরল রেখাংশকে মানে এজি, এফ ইটা এজি কে, এজি একে ছেদ করছে ও বিন্দুতে, ঠিক আছে। তাহলে এফটা হচ্ছে এবির মধ্যবিন্দু, ইটা হচ্ছে এসির মধ্যবিন্দু, তাই তো। এফটা হচ্ছে এবির মধ্যবিন্দু, ইটা হচ্ছে এসির মধ্যবিন্দু। এবার আমি এফ আর ইটা জয়েন করলাম, বলছে এই দুটো পয়েন্ট জয়েন করলে এই যে এফ ই সরলরেখাটা আছে সেটাকে এই এজি সরলরেখাটা ও বিন্দুতে ছেদ করছে। দেখাতে বলেছে এই এ থেকে ও এর যে দৈর্ঘ্য, এই যে এও, এটা হচ্ছে ও থেকে জি এর দৈর্ঘ্যের 3 গুণ, মানে 3 ইন্টু ওজি। কি দেখাতে বলেছে, আবার রিপিট করছি, এই এও, এই যে ওপরে যে এও দৈর্ঘ্যটা আছে সেটা হচ্ছে এই নিচে যে ওজিটা আছে, ছোট্ট যে ওজি দৈর্ঘ্যটা আছে তার 3 গুণ। কিভাবে দেখাবো সেটা পরের কথা, আগে ভালো করে বুঝে নে যে কি বলার চেষ্টা করেছে। তাহলে ত্রিভুজ এবিসিটা বলে দিলাম এখানে, সিএফ আর বি হচ্ছে তোমার মধ্যমা, মানে ই হচ্ছে এসির মধ্যবিন্দু আর এফ হচ্ছে এবির মধ্যবিন্দু। এবার ইএফ জয়েন করলে যে লাইনটা পাওয়া যায়, ভালো কথা। এবার এ জি জয়েন করে যে লাইনটা পাওয়া যায় ওটা ও বিন্দুতে ছেদ করছে। দেখাতে বলেছে এ ওটা হচ্ছে এই ওজির 3 গুণ, ঠিক আছে। ওকে, সিম্পল কোশ্চেন, হয়ে যাবে, চিন্তা করার দরকার নেই। নেক্সট আসছি উপপাদ্যে, সরি প্রয়োগে, পেজ নম্বর 244। ত্রিভুজ এবিসি এর এডি মধ্যমার উপরে, ত্রিভুজ এবিসি এখানে আছে আর এডি হচ্ছে মধ্যমা, কি বললাম, এডি হচ্ছে মধ্যমা। ত্রিভুজ এবিসি এর এডি হচ্ছে মধ্যমা, কি বললাম, এডি হচ্ছে মধ্যমা। পি একটি বিন্দু, এডি মধ্যমার উপরে পি একটি বিন্দু, পি একটা বিন্দু। বর্ধিত বিপি ও সিপি যথাক্রমে এসি আর এবি কে কিউ ও আর বিন্দুতে ছেদ করছে। তাহলে বর্ধিত বিপি, বিপি বিপি বিপির বর্ধিতাংশটা এসি কে, বিপির বর্ধিত বিপি এসি কে কিউ বিন্দুতে, এবং বর্ধিত সিপি সিপি এবি কে আর বিন্দুতে ছেদ করছে। তাহলে বিপির বর্ধিতাংশটা এসি কে কিউ বিন্দুতে, আর এই সিপির বর্ধিতাংশটা এবি কে আর বিন্দুতে ছেদ করছে। দেখাতে বলেছে আর কিউ প্যারালাল টু বিসি। আর কিউ মানে হচ্ছে এটা হচ্ছে আর কিউ। আর কিউটা বলেছে কি, জলদি বলো। আর কিউটা বলেছে এই ভূমি যে বিসি এর সাথে সমান্তরাল। আর কিউটা বলেছে এই ভূমি বিসি তার সাথে সমান্তরাল। খুবই ইজি জিনিস, চিন্তা করার দরকার নেই, একদম বাচ্চাদের জিনিস, ঠিক আছে। তাহলে এই কটাই আজকে আমাদের কিন্তু প্রয়োগের সাজেশন ছিল, একটু বেশি সাজেশন দিয়েছি কারণ রিস্ক আমি নিতে চাইছি না। আমি জানি যে আরো অনেক প্রয়োগ আছে, বাট উপপাদ্যের মতন এই দুটো উপপাদ্য দিয়ে একটা আসবে সেটা আমরা প্রমিস করতে পারবো না। প্রয়োগটা একটু ট্রিকি আছে এবং প্রয়োগে টিচাররাই মর্জির মালিক হয়, সোজা কথা বলতে গেলে। তো তাই জন্য আমি 11খানা প্রয়োগ দিলাম, এই 11টা প্রয়োগ খুব ভালো করে যা। যেই প্রয়োগ বুঝতে পারবি না তাকে সেটা বোঝানোর দায়িত্ব আমার, ওটা আমার উপর পুরোপুরি ছেড়ে দে। অবশ্যই কিন্তু আমি ভিডিও বানিয়ে সেটা বুঝিয়ে দেবো, চিন্তা করিস না। তাহলে এখন এই পর্যন্তই গুপ্তধন 1.0 সিরিজের সূচনা হয়ে গেছে। এর আগে আমি প্রচুর সাজেশন দিয়েছি, ওগুলো গুপ্তধন 1.0 সিরিজের মধ্যেই পড়ছে। আজকে আমি প্রয়োগের সাজেশন দিয়ে দিলাম,
অবশ্যই কিন্তু খুব 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 ভালো করে এই প্রয়োগটা করো। সবাইকে অল দ্য বেস্ট, ফাটিয়ে অঙ্ক করো, আর আমি তো আছি, চিন্তা করার দরকার নেই।